আমি মনে করি এটা আমার ডেস্টিনি ছিল। ব্রিলিয়েন্ট ক্লাসিক্যাল ডান্সার। বাংলার মায়েরা কেমন আছে? খোকা আর খুকু একটু যেন ভালো থাকে। বাংলাতে তো ভীষণ আছে, নারী পুরুষ সমান সমান। লকেট চ্যাটার্জি দ্য স্টার। আমরা সব সময়তেই একটা স্বাধীনতার কথা বলি। মানুষের জন্য লড়াই করতে রেডি লকেট চ্যাটার্জি। বিষের হাওয়ায় লাগলে মাতন যন্ত্রণা পায় বক্ষ, সে বিষ সে পাপ করতে দমন, চলুক দেবী পক্ষ। এক পুরুষে হয় না যে কাজ, তখন এগিয়ে আসেন নারী, দেখিয়ে দেন ঘর সংসার ছাড়াও কে কি পারি। নমস্কার, আমি রুদ্রনীল। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। শুধু আমার না, আপনাদেরও বন্ধু। কেন বন্ধু? এবার সেই বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু, আপনাদের সবার বন্ধু, লকেট চট্টোপাধ্যায়। নমস্কার। প্রথমে বলি যে আমরা এই যে ফর্মালি আমার মনে হয় যে এই অনুষ্ঠানের নাম আর কি চেনা অচেনা হওয়া উচিত। মানে সেটা হচ্ছে যে আমরা অনেকেই এক একজনকে একভাবে চিনি, তার যে অচেনা দিকটা রয়েছে যেটা আমাদেরই মতো রক্ত মাংসে, সেইটা বোধ হয় একটু খোলতাই হয়ে উঠবে আর কি আমাদের। অনেকেই জানে না, অনেকেই জানে না। তো আমার কথা বলবো আপনাদের বন্ধু, আমার বন্ধু, লড়াকু লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই লড়াকু করতে বললাম, আমার বডি বিল্ডার টলিবিটার নিজেকে মনে হয় লড়াকুটা কোথায়? হাত ফাত তো ঠিকই আছে। না মানে আমরা লকেটকে যখন নিজেরটা ছেড়ে আরও অন্যজনের জন্য ইনভলভ হতে গিয়ে পরিষ্কার দেখেছি, তখন রাজনীতির ক্ষেত্রে মানুষের জন্য কাজ করার যে অভিপ্রায় থাকে, ইচ্ছাটা থাকে, তো সেইখানে অনেককে দেখি অনেক কথা বলে। যেমন সোশ্যাল মিডিয়াতে আজকে প্রচুর মানুষ অনেক কথা বলে। সেই সময় স্কোপ ছিল না এমনটা নয়। না, আমি প্রথম আমার বন্ধু লকেট চট্টোপাধ্যায়কে আমি এটা অন্যরকমভাবে দেখি, এবং তখন আমার মুখ দিয়ে বেরিয়ে আসে হচ্ছে যে বাহ, এই কথাটা ছাড় হয় না। আমি যখন দেখি রাস্তায় নেমে সে লড়াই করছে, প্রতিবাদ করছে, আর তাকে পুলিশ টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে, আমি একটু সবার আগে ওই এক্সপিরিয়েন্সটাতে যেতে চাইবো, যে যেটা কোথাও যেন আমাদের অনেকগুলো ছেলে মেয়েকে আরও ইন্সপায়ার করছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। মানে আমি নিজে চমকে গেছিলাম। আমি বন্ধু হয়ে, আমাদের সম্পর্ক তুই তো কারির, খুব স্বাভাবিক, আমরা বন্ধু। তা আমি বলবো যে ধর তোর তোর পার্টিকুলার যখন এই সমস্ত কিছু ছেড়ে এটা কি বলা যাবে, সহজ জীবন, শুধুমাত্র নিজের জীবন, ওটাকে ছেড়ে যখন নামলি রাস্তায়, যখন পুলিশ টানছে, যে পুলিশের কাজই হচ্ছে অন্যায়কে দমন করা, তার জায়গায় যারা প্রতিবাদী, অন্যায় আটকাতে চাইছে, তাদের যখন দমন করছে, সেই সময়ের এক্সপিরিয়েন্সটা একটু দেখ, আমি তো কখনোই আমার ব্যাকগ্রাউন্ড তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নয়। আর আমি মনে করি যে আমি একটা অন্য জগতে ছিলাম, প্রচুর 15 বছর কাজ করেছি, এবং তারপরে আমি মনে করি এটা আমার ডেস্টিনি ছিল। কারণ কোনো 50-100 কিলোমিটারের মধ্যে কিন্তু আমার মাথায় কখনো, কিন্তু তোরাও জানিস, আমি কথোপকথনের মধ্যে তোদের সঙ্গে যখন আড্ডা মারতাম, কোনোদিন শুনিসনি আমি পলিটিক্যাল একটা লোকের সাথে নিয়ে কথা বলতাম। এটা ডেস্টিনি নিয়ে এসছে, আমি বিশ্বাস করি এটাতে। এবং তুই যেটা কথা বলছিস, যে তখন তো অভিনয়ের সূত্রে তো সবার সঙ্গে কথা হতো, বিভিন্ন ধরনের জায়গায় আমরা গেট টুগেদারে যেতাম, সবার সঙ্গে কথা হতো। কেউ পুলিশে আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ গভর্নমেন্ট, কেউ মন্ত্রী আছেন, সবাই আছেন। কিন্তু যখন আমি একটা দলে এলাম এবং বিশেষ করে একটা কাজ শুরু করলাম, বিন্দুমাত্র আমার মানে ছিল না যে ওই মানুষগুলো হঠাৎ করে পাল্টাতে শুরু করেছে আমার কাছে। মানে আমি ভাবতে পারিনি যে আমি যখন অভিনয়ে ছিলাম, যখন আমি রাজনীতির ভালো খারাপ নিয়ে কোনো প্রতিবাদের ভাষা কখনো বলিনি, কারণ আমার তখন ওদিকে তাকাতামই না। তখন কিছুই ছিল না। সেই লোকগুলোই যখন আমি কোনো প্রতিবাদ করতে শুরু করলাম, তখনই দেখলাম লোকগুলো কিরম পাল্টে গেল, এগুলো একদম চেঞ্জ হয়ে গেল। এবং তারপরে আমি তার দিকে তাকাচ্ছি, সেও মুখ ঘুরিয়ে নিচ্ছে যে তাকে এই কাজটা করতে হবে। সে আমাকে ধরে টানছে, মহিলা যারা পুলিশরাও ছিল তারা দুটো হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে যে আমাকে ছাড়ুন। মানে আমি তো অভ্যস্ত না,
কিন্তু তারা মানে কেন আমি প্রতিবাদ করেছি এবং তারাও এরকমভাবে আমাকে ঠেলে শাড়ি কোনো সময় আমার ছিঁড়ে দিয়েছে এবং সেভাবে আমাকে নিয়ে যাচ্ছে এবং তাদের বিন্দু মাত্র একটা মানে কি বলবো মানে সফটনেসও পর্যন্ত নেই, মানবিকতার জায়গা এতটা শক্ত যে এই জায়গাটা। এটা প্রথম প্রথম নিতে তো সত্যি অসুবিধা হতো, এখন তো আমি ইউজ টু হয়ে গেছি যে অনেক পলিটিক্সে, রাজনীতিতে মানুষের জন্য কাজ করা আর সত্যি কথা বলা, আওয়াজ তোলাটা সত্যি কিন্তু এইরকম একটা জায়গায় খুব ডিফিকাল্ট এবং এখন অভ্যস্ত। আমি মানে আমার সে সময় একদম তো বন্ধু হিসেবে আমরা তো ভালোবাসার লোক পাই। ধর আমরা সমবয়সী যারা রয়েছে বা আমাদের থেকে যারা ছোট রয়েছে, তারা এমন এমন কাজ করে সেটাকে দেখে সম্মান করা উচিত। সম্মানে না, বা সম্মান করা, সম্মান পাওয়াতে কোনো তো বয়স লাগে না। আমার সেদিন যখন তুই লড়াই করছিস অন্যায়ের বিরুদ্ধে, আমি যখন টেলিভিশনে দেখছি আমার ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, আমার এটা অভ্যেসের মধ্যে ছিল। তোর সেইভাবে সম্পূর্ণ তুই একটা অন্যরকম মানুষ। আচ্ছা, আমি যারা আমাদের এই তুইতকারীর আড্ডাতে রয়েছে, চেনা লকেট চ্যাটার্জির যে অচেনা দিকগুলো রয়েছে সেটার জন্য এরম করে রয়েছেন যে আমার খুব স্বাভাবিক। ব্রিলিয়েন্ট ক্লাসিক্যাল ডান্সার, শুধু অভিনেত্রী নয়। মানে লোকে তো বলতে তার অভিনয়ের সময়ের জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি কেউ বোন হতে পারে তো তাহলে লকেট চট্টোপাধ্যায়। তাহলে তারপর দেখা গেল যে পাড়ার ছেলেপুলেরা খুব দুঃখ পেল যে গণতান্ত্রিক বোন বলে যদি আমরা মেনেই নিই, তো তাহলে আমরা স্বপ্ন দেখবো কাকে? এটা তোরা খুব আওয়াজ দিতি কিন্তু সেই সময়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিতে যখন মানে সাইন করতাম আর ছবি শুরু হতো, কে আছে বোম্বাদা আছেন, কে আছে বোন লকেট, ওটা রয়েছে। মানে বাকি যারা আমাদের হিরোইন বন্ধু বান্ধব ছিল তাদের না প্রচন্ড ভুরু কোচ করতো। মানে যে আমরাও তো ভাই ফোটায় প্রচুর জায়গায় আঙুলে দই লাগিয়ে ফোঁটা দিচ্ছি, আমরা বোন হতে পারলাম না। তো তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি বোন বলতে লকেট চ্যাটার্জিকে বিশ্বাস করছি না। আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল, ধর আমাদের ওপরে যে কোনো মানুষ তারা এক এক ধরনের না গণতান্ত্রিক পছন্দ তারা তৈরি করেন, যার মধ্যে কোনো লেনদেন নেই, তাদের তো কোনো কিছু পাওয়া নেই। আমাদের আড্ডা যারা শুনছেন তারা না মানুষের থেকে কিছু কিছু জিনিস খুঁজে নেন। এবং এই ক্ষেত্রে পরিষ্কার মনে হয়েছিল যে এই যে গণতান্ত্রিক বোন হিসেবে তার হৃদয়ে বসিয়ে নেওয়া, এটা না কোথায় একটা বিরাট বড় প্রাপ্তি। মানে বোন সব দিদি বোনের কথাগুলো তো অত্যন্ত খুব আদরের, সম্মানের, আবেগের একটা। তো সেই আপনাদের বোন সেখান থেকে আরো বড় মাত্রায় বন্ধু যে লকেট চ্যাটার্জি উঠেছে। লকেট চ্যাটার্জি একটা ক্লাসিক্যাল ডান্সের তার একটা বিরাট তালিম আছে। আমরা যারা একটু ক্লোজ বন্ধু বান্ধব, সেটা ধর মানে আপনাদের বলছি, আমরা একটু আড্ডার মাঝখানে কখনো সেটা পেয়েছি লকেটের থেকে। বাকি যারা প্রোগ্রাম দেখেছেন তারা পেয়েছেন ক্লাসিক্যাল তোর এই যে ধর তালিম, সেটা যদি একটুখানি বলিস। তাকে 11 বছর হয়ে গেছে আমি নাচের থেকে, কারণ যখন আমি দূরে নাচের পর তো আমার পরের যেটা এসেছে আমার 15 বছরের আমার অ্যাক্টিং, সেখানে তো প্রচুর আমরা অ্যাওয়ার্ড ফাংশন হতো, প্রচুর বিভিন্ন আমরা শোজ করতাম বিভিন্ন জায়গায়, সেখানে ক্লাসিক্যাল কিছু প্রোগ্রামও থাকতো, কিছু কিছু জায়গায় বিহেভ যে অ্যাওয়ার্ড, অনেক কলাকার অ্যাওয়ার্ড, অনেক জায়গায়, মানে প্রত্যেকটাতেই মোটামুটি আমাদের দেখ মোটামুটি কমন কিন্তু আমরা ছিলাম। আজ এখানে কালকে সেখানে রিহার্সাল হচ্ছে সবাই একসাথে। তো আমার বেসিক্যালি মমতা শঙ্কর ব্যালে ট্রুপ, মমদি মানে আমার শিক্ষাগুরু, নৃত্যগুরু, আমারই বড় হয়ে থাকাতে আমার মা, আমার মায়ের পরে উনি আমাকে শিখিয়েছেন, বড় করেছেন, মানে সাজগোজ থেকে শুরু করে সবটাই উনি শিখিয়েছেন। ওনার কাছ থেকে আমার তো শেখা পুরো আমাদের মমতা শঙ্কর ব্যালে, ট্র্যাডিশনাল ব্যালে। এছাড়া আমি ভরতনাট্যম কমপ্লিট করেছি, বাণীচক্র থেকে কত্থক করেছি, কথাকলি করেছি, মণিপুরি করেছি, মোটামুটি বাদ দিইনি যারা মোটামুটি জানে, এবং গানও শিখেছি, মানে সব আমার মা সব করিয়েছে। আমি যখন গানের কথা, সারাক্ষণ মানুষের জন্য কথা বলা, লড়াই না ছেড়ে দেওয়ার যে বার্তা, সেগুলো তো ধর আমরা শুনি, আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তারাও শোনে। এই যে টুক করে যখন গানের প্রসঙ্গ, নাচ, ক্লাসিক্যাল ডান্স, এবং সেটা আমাদের সবার প্রিয়, সবার রেসপেক্টেড মমতা শঙ্করের খুব কৃতি ছাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে তুই একজন। এবং যখন গানের এলো,
দু লাইন গান শোনাবি, 2 লাইন, বেশি না। মানে আমি তো তুই এখন ব্যস্ত। বক্তৃতা দিয়ে দিয়ে গলাটা কিরম আমি জানি কিরম একটা হয়ে গেছে, যেন আমাদের একটা আমাদের ভারী ভারী ছেলেদের আমাদের মতন হয়ে গেছে আমার। দর্শক বন্ধু যারা রয়েছে তারা জানেন যে সারাদিন কিভাবে তাদের জন্য তোকে লড়াই করতে হয়। ঠিক আছে, আমার নিজের মনে হয় যে এটা তারা জানেন। তো 2 লাইন যা খুশি তো যে কোনো ভাষা। ধর সখী ভাবনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সখী কে বলি যাতনাময়, সখী কে বলি সুখের চোখের জল। ব্যাস এইটুকুই। এই গানটা শুনতে শুনতে পরিষ্কার আমাদের মনে হয় আমাদের এই মাটিটা একটা অদ্ভুত শিল্পের ওপরে ভালোবাসা, শিল্পীর ওপরে ভালোবাসা। তিনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তিনি পলিটিশিয়ান হন, তিনি ব্যবসায়ী হন, এরা মানুষ না খুঁজে পাওয়া খুব মুশকিল যিনি শিল্প অনুরাগী নন বা ছোটবেলা থেকে তিনি কখনো না কখনো এটা প্র্যাকটিস করেন। আমাদের ছোটবেলার পাতা উল্টোলেই 4 লাইনে একটা কবিতা বেরিয়ে আসবে, ছোট ছড়া। একদম ছোটবেলায় মানে প্রত্যেক সকালবেলা 7টা 7:30টার সময় তুই যাবি, বাজারে যাবি বা স্কুলে যাবি বা পড়তে যাবি, তুই গানের হারমোনিয়াম বাজবেই, সা রে গা মা পা ধা নি। এটা কিন্তু আমাদের কোনো না কোনো ঘর থেকে হারমোনিয়াম এখন প্রত্যেকটা বাড়িতে রয়েছে, এবং হারমোনিয়ামে মোটামুটি গানের তালিম নেওয়া মানে শিক্ষকের খুব একটা দরকার না হলেও বাড়িতে কিন্তু এটা ভালো লাগা, ভালো লাগাতে তুই বাঙালি, তুমি 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 এইটা তো আছেই। হারমোনিয়াম নিয়ে বসে যাও, এবং আমাদের আড্ডাতেও একটা হারমোনিয়াম বলে যে যা পাচ্ছে গেয়ে যাচ্ছে, এবং সে যদি হারমোনিয়ামে যা আছে সে বাজিয়েও যাচ্ছে, সঙ্গত দিয়েই যাচ্ছে। এটা তো থাকবে, এটা আমাদের বাঙালিয়ানা একটা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গানটি তুই গাইলি, সখী ভাবনা কাহারে বলে, আমরা যদি একটু অন্যরকমভাবে চলে আসি, আমরা মানে আমাদের সবাই যারা আমাদের কথা শুনছেন বা এখানে আছেন বা নেই, ক্যামেরার যে আড্ডা তার বাইরে রয়েছেন, খালি মনে হয় এখানে একটা খুব ইন্টারেস্টিং কথাগুলো শব্দ উঠে এলো। দর ভাবনা এলো, মানে ভাবনা, যাতনাও এলো, তারপর চোখের জলও এলো, তাই তো। আজকে তুই একজন নারী, একজন মা, তুই কোথাও মানুষের কণ্ঠস্বর, মা। আজকের যে পশ্চিমবঙ্গ রয়েছে, আমি বলছি তুই আমরা ভুলে যাই, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা যদি ভুলে যান, কেউ হয়তো যে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী থাকতেও পারেন, তিনি ভুলে যান, একজন মায়ের কাছে আজকের যে পশ্চিমবঙ্গ, এই যে এত ছেলে মেয়ে লাইনে দাঁড়াচ্ছে 1,500 টাকার জন্য, সেটা কোথাও আমি ছেলেমেয়েগুলোর চোখ দেখছিলাম লগেট, কেউ ফার্স্ট হয়েছে, কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ বিটেক করেছে। এই টাকাটা তাদেরই বাবা মায়ের, তাদের ট্যাক্সের টাকা। আরও তো অনেকটা পাওয়ার ছিল তাদের যোগ্যতা অনুযায়ী কাজটা পেয়ে, যাতে তাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হতো না। কেউ কেউ উল্লাস করছেন এই ভিড় নিয়ে, দেখেছো কত ভিড়। আমার খুব যন্ত্রণা হচ্ছিল এই উল্লাসটা দেখে তাদের, ওই ফার্স্ট হওয়া ছেলেটা, মেয়েটা। একজন মা হিসেবে, একজন নিরপেক্ষ মা, যে রাজনীতি, জটিলতা, ষড়যন্ত্র, চাকরি চুরি এগুলো সে জানতে চায় না, সে চায় আমার খোকা আর খুকু একটু যেন ভালো থাকে। একজন মা হিসাবে লকেট, একজন দিদি হিসাবে লকেট কি দেখছে? দেখ, আমার একটা জিনিস আমার নিজের মনে হয় যে কোনো না কোনো দিন আমি কখনো লিখবো বা কিছু, যে বাংলার মায়েরা কেমন আছে। এটা আমার অনেক দিন ধরে, এটা আমার ঘুরছেও আমার মনের মধ্যে, যে কেমন আছেন মায়েরা, মেয়েরা কেমন আছে, এরকম একটা টপিক। কেননা আগেকার দিনে ওই
ফ্যামিলির মধ্যে সবাই একসাথে বড় হচ্ছে, নিজেদের ব্যবসা সামলাচ্ছে বা কিছু করছে, সবার মধ্যে বড় হয়ে গেল, তারপরে কিছু না কিছু একটা করছে, কিন্তু এখন আর সেই সময়টা নেই। এবং আজকে মানে মা হিসাবে মনে হচ্ছে যে প্রত্যেকটা, আমার মনে হয় সব মায়েদেরই একই একটা জিনিস তো ভীষণ কমন, কারণ সবাই ছেলেমেয়ের ভালো চায়, নিজের থেকে বেশি ভালো চায়। নিজে খাবো না নিজে খাবো না, হ্যাঁ, মাছ বা কিছু হলেও নিজে আগে ওটাই দিয়ে দেবো, আমি বলবো আমি খেয়েছি। এটা আমাদের রয়ে গেছে, এটা সে যে যেখানে যে কেউ থাক না কেন, যে ভাষারই যে ভাষারই থাক না কেন। তো এখানে মানে তাদের ছেলে মেয়েদের, মানে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে, এর থেকে লজ্জার, এর থেকে মাথা হেঁট করা মায়েদের আর কিছু হয় না। মানে যে মায়েরা আজকে মানে 10 মাস পেটে রেখে ছেলে মেয়েদের জন্ম দিয়েছে, কখন ভাবেনি যে এত স্বপ্ন দেখা সেই মা, সে কখনো ভাবেনি যে আজকে বড় হয়ে পড়াশোনা করানোর পর নিজের গয়নাগাটি বেচে, সব কিছু বেচে দিয়ে, সে সম্বলটুকু বেচে দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর পর এখানে একটা চাকরি নেই এবং তাকে বাইরেও সে যেতে পারবে না, বাবারই তো অনেক সমস্যা থাকে, এবং সেখানে আজকে ভাতার লাইনে দাঁড়াতে হয়েছে। বিশ্বাস কর, আজকে আমার এইটুকু মনে হচ্ছে, এটা কি বুঝতে পারছে না? একবার কি বাংলার মায়েদের কাছে, তাদের কাছে কি কেউ জিজ্ঞেস করেছে, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেছে, তুমি সত্যি এটা চাও? তুমি সত্যি কি এটা চাও যে তোমার ছেলে এরকম ছেলে মেয়ে গিয়ে ভাতার লাইনে দাঁড়াক? মানে এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকে তোমার এখানে শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, এই জন্য তুমি ভাতার লাইন করেছো। এবং কত লজ্জার, 1500 টাকা করে তুমি দিচ্ছ, সেটা তো লজ্জার, মানে এটা তো মানে আমাদেরকে মাটিতে মায়েদের মাথাটাকে হেঁট করিয়ে দিয়েছে, এটা আমার মনে হয়। এবং আমার মনে হয় নিশ্চয়ই তারা বুঝতে পারবে, এবং আমাদের মতন, তোদের মতন সবাইয়ের মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা একদিন আওয়াজ তুলবে যে আমাদের এটা, এটা আমরা আশা করিনি, এটা আমাদের ভবিষ্যৎ নয়। আমার জানিস মানে ধর যে ওই যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে সেখানে কোথাও, ধর তুইও আমিও তো দাঁড়িয়ে, একদম। যদি আমরা একটু পিছন দিকে চলি, আমরা সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, হ্যাঁ, একটা তালিকা থাকতো। আহ, এর আগে একটা খুব মজার, এই সরকারের আগে অন্য যে সরকার ছিল, আহ, আমরা খুব অদ্ভুত রকমভাবে দেখতাম আর কি। সেখানে আহ, বেকারদের প্রচুর মানে শিক্ষিত বেকার, যারা যারা যোগ্য মানুষ, তাদের উপরে সম্মান দেওয়া হচ্ছে আহারেও বেকার। কিন্তু তাদের ওই বেকারত্বের জ্বালাটাকে দূর করবার জন্য কোনো কিছু হয়নি। উপায় কিছু করতো না। তারা যখন ক্ষমতায় ছিল তখনও মিছিল করতো বেকারদের চাকরি চাই, যে ঠিক আছে, আর যখন ক্ষমতা থেকে চলে গেছে তখনও মিছিল করছে বেকারদের চাকরি চাই। এই নিয়ে পাড়ার প্রচুর যারা বয়স্ক লোকজন, তারা না খুব মানে গালে হাত দিয়ে চুলকোতে চুলকোতে এখন গালের আঙুল সোজা দাঁতে গিয়ে ঠেকে গেছে, মানে আর কত ভাববো। ঠিকই। আমি মানে এটা তো খুব ভয়াবহ। আজকে মাকে জিজ্ঞেস, যে যে ছেলেগুলো কিছু করার নেই, যে মায়ের আমি ওষুধ কিনবো, যে বাবার আমি চিকিৎসা করব, আমায় তাকে বাঁচাতে গেলে, বাবা মাকে যাদের আমি ভালোবাসি চোখে হারাই, আমায় তার থেকে চলে যেতে হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে, ভারতবর্ষের সংসার বাঁচাতে। মা ফোন করে ছেলেকে বলছে, বাবু ঝালটা খাস না, তো তোর শরীর খারাপ হয়, এবার পুজোয় আসতে পারবি? কারণ হয়তো একবার তো মুখটা দেখতে চাই যাওয়ার আগে, দেখতে চাই। যাওয়ার আগে কখন যে চলে যাব। ছেলে বলছে যে মা আমি একটা শাড়ি অর্ডার করেছি, তুমি পরে নিও, আর বাবার জন্য আর একটা পাঞ্জাবি পাঠিয়েছি, দেখতে পায় না। এমনটা তো হওয়ার কথা ছিল না। তো এই যন্ত্রণা কাটুক, মানুষের একটু চোখ খুলেছে তারা, এবং তারা বলছেন যে আমি কারুর কোনো দান দয়া ভিক্ষা নিতে যাইনি, এটা আমার ট্যাক্সের টাকা, এটা যথাযথভাবে যারা দিতে পারেনি তাদের সমস্যা, আমাদের নয়। তারা দায়ী, আমরা নয়। আমরা আমাদের ট্যাক্সের টাকাটুকু নিতে গেছি, নাহলে পুরো টাকাটাই অন্য কেউ নিয়ে নেবে। লোকে তার একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, আমার মেয়ে বাড়ি থেকে বেরোলে কেউ বলে দিচ্ছে যে রাত্রিবেলা 8টার পরে বেরো না, এটা কোন সভ্যতা? এতগুলো জায়গায় থেকে থেকেই অত্যাচারের ঘটনা ঘটছে। এমন নয় যে ইনসিডেন্টালি কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল। পৃথিবীতে যখন আলো আছে তখন তো অন্ধকার থাকবেই। সেই অন্ধকারটাকে নিয়ন্ত্রণে রাখবার জন্যই আইন কানুন প্রশাসন। এবার আইন কানুন প্রশাসনই যদি নিজেরাই অন্ধকারের দিকে লুকিয়ে পড়ে,
তখন মানুষ কাকে খুঁজবে? একজন মা হিসেবে এই ঘটনাগুলো, রাজনীতির অভিঘাত সংঘাত আমি বাদ দিয়ে বলছি, একজন মা হিসেবে ধর এটাকে তোকে কত ভয় পাওয়া। দেখ, রাজনীতির আমি মনে করি রাজনীতির বাইরে মহিলাদের নিরাপত্তা এটা একটা তার অধিকারের মধ্যে পড়ে, এবং রাজনীতির বাইরে গিয়ে এটাকে ভাবা উচিত ছিল, এবং আমরাও তাই ভাবি। মানে এটাকে কখনো ধরা হয় না যে কোন পার্টির আছে, কোন পার্টির দোষী আর কোন পার্টির ভিকটিম, এইটা ভাবা হয় না। এবং যখন এই 34 বছর পর 2011-তে যখন সরকার এলো, তখন এটা সবাই ভেবেছিল, মানে আমি যত গ্রামের তাদের সাথে বুঝেছি আমি, তারা এখন অনেক বয়স হয়ে গেছে অনেকের। তুই মিশতিস মানুষের সঙ্গে হ্যাঁ, বরাবর, যেটা হ্যাঁ, মানে আমি দর্শক বন্ধু যারা রয়েছেন আর কি, ও এমন একটা মানুষ, আমরা একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, বাট যেটা হয় এটাকে খুব কম আমাদের দেখা, দু একটা কাজে দেখা হয়েছে। কারণ তখন লকেট চ্যাটার্জি দ্য স্টার, আমি তখন নতুন, আমরা দেখতাম, তারপর বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু ওর যেটা খুব ইন্টারেস্টিং নেচার ছিল, আমরা যখন শুটিং করতাম বা শুটিং করতে গিয়ে আশপাশে একটুখানি হয় না, সময় একটুখানি ফাঁকা পেলেও ঘুরে বেড়াতাম, ও হচ্ছে সেই মানুষটা যে সবার সঙ্গে গিয়ে কথা বলতো, ডেকে ডেকে মিশতো। তারা হয়তো তাদের কাছে লকেট ডি হয়ে গেছে, কিন্তু কনস্ট্যান্ট ওকে দেখতাম যে তুই খুব কেমন আছিস, জানতে তোর ইচ্ছে বাড়ি করতো, কোনটা? হ্যাঁ, জানতে ইচ্ছে করতো। এটা তো তোর বরাবরে বরাবর ছিল, এটা। যে মানুষকে জানা হ্যাঁ, তার প্রবলেমটা বোঝা, উইচ ইজ ইউনিক। মানে এটা ছিল ইউনিক মানে বলতেও খারাপ লাগছে, এটাই তো হওয়া উচিত, হ্যাঁ। কিন্তু এটা যেহেতু এত কমে গেছে, তো খুব কম মানুষের মধ্যে অন্তত আমি দেখেছি কোন একটা পজিশন পেয়ে গেলে, পরিচিতি পেয়ে গেলেই মানুষ কেমন যেন একটু সরে যায়, অন্য মানুষকে ভিড় মনে হয়। সেটা আমি কোনোদিন মানে অতদিন থেকে ধর আজ অবধি জার্নিতে আমি তোর ক্ষেত্রে এটা মিস করিনি। মানে ধর এই আড্ডা মারার সুযোগ হয়েছে বলে ধর বলতে পারছি, কোনোদিন আমি দেখিনি যে এটা আমার মনে হচ্ছে ওই তো আমার ওই বন্ধুটাই, সে এক রয়েছে। জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, জিত আছে, হার আছে, কিন্তু নিজের কাছে হেরে যাচ্ছি কিনা এটার থেকে তো কোনো কিছু একদম মানে বড় হতে পারে না। তো আজকে যে মায়েরা বোনেরা রয়েছেন, যাদের অনেক সময় আমরা দেখতে পাই, তাদের জন্য ধর একজন মা হিসেবে, বোন হিসেবে কোন আমি বার্তা বলবো না, তাদের জন্য ধর তোর কোন কথা থাকতে পারে? বার্তা বললে ভারী আমি হয়ে যায়। যখন যেটা বলছিলাম আমি, যে যখন উনি 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তো তারপরে ভেবেছিলাম যে মহিলাদের ওপর একটা ঠিকঠাক হবে, ঠিকঠাক বিচারটা হবে, একটা মহিলারা কিন্তু একটা আলাদা প্রায়োরিটি পাবে ওনার কাছে, এটা খুব স্বাভাবিক। প্রায়োরিটি পাবে, স্বাভাবিক এটা। এবং একজন মহিলা তাদের জায়গা, তো মহিলাদের মহিলাদের যন্ত্রণাটা আরেকটা বেশি বুঝতে প্রায়োরিটি পারে। পাবে। কিন্তু 2012-তে পার্ক স্ট্রিটের 2012-র ঘটনা, 13-র কামদুনির ঘটনা, এবং সেই সময় আমি 14-তে হয়েছিলাম মহিলা কমিশনের মেম্বার হয়েছিলাম, এবং সেই সময় সেই সুবাদে আমি 2-3টে এরকম কেস এরকম হয়েছিল, সেখানে একটা যাদবপুরের হোক কলরব যেটা হয়েছিল পরবর্তীকালে গিয়ে দাঁড়িয়ে গেছিলো, খুব ইজি জিনিসটা ছিল। এবং একটা বীরভূমে আমাদের হাইতুন্নিসা ছিল, তাকে সেই বিচুটি পাতা দিয়ে ঘষে দিয়ে বর্ধমান হসপিটালে ছিল। তখন আমি মহিলা কমিশনের চেয়ারম্যান ছিলেন সুনন্দাদি গোস্বামী, ওনার সাথে আমি গিয়েছিলাম দুটো জায়গাতে। এবং তারপরে আমার খুব মনে হতো কি, রাজনীতি তো মানে তো মানুষের সেবা, তো সেখানে তো একজন মহিলার উপরে অন্যায় হয়েছে, তো ডেফিনেটলি যে অন্যায় করেছে তার তো শাস্তি পাওয়া উচিত। একজনকে একটা বীরভূমের একজন গ্রামের মহিলা, তার কাপড় খুলে তাকে সারা গায়ে বিচুটি পাতা মাখিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে বর্ধমান হসপিটালে ভর্তি ছিল। এবং তাকে যখন দেখে এলাম আমি বললাম যে এরকম তো হয়েছে, আমি গিয়ে রিপোর্ট দিলাম বা সবাই যারা ছিল, কিন্তু তারপরে না তার কোনো বিচার হলো না, কেননা সেখানে যারা করেছেন এই কাজটা তারা তৃণমূল করেন। মানে এইটা শুনে মানে বললো এটা কি কথা, মানে আমরা অন্যায় তো অন্যায়। অন্যায় অন্যায়, সোজাটাকে তো সোজাভাবেই দেখবো, ব্যাকা করে কেন দেখা হচ্ছে। যাদবপুরেও যখন হয়েছিল তখন উনি মানে বারবার করে আমি কথাও বলেছিলাম ওই সময় যে এটা কিন্তু অন্যায় হয়েছে, ভিসি ছিলেন না সেই সময়, আমার যতটুকুনি মনে পড়ছে আমি বলছি। তো যিনি ছিলেন তার সঙ্গে কথা হয়েছিল, বলছিলাম এই মেয়েটির সঙ্গে কিন্তু অন্যায় হয়েছে, আর যে করেছে তাকে শাস্তি দিলে তো হয়ে যায়, মিটে যায় সবকিছু, কিন্তু কিছুতে সেটা হলো না, হলো না। এবং তারপরে সেই হঠাৎ করে সব যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে হোক কলরব করে সবাই বেরিয়ে গেল, সেখানে বাড়তে শুরু করলো, এবং অবশেষে উনি সব জায়গায় গিয়ে ক্ষমা চাইলেন, এবং তারপরে তার শাস্তি হলো, কিন্তু তখন সময় বেরিয়ে গেছে। কিন্তু
প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে ক্যালকুলেশন ক্যালকুলেশন। আমি একটা সামনে ওই যে সেদিনকে একটা মহিলাকে বেলডাঙাতে একজন সাংবাদিক, তা আমি সোমা মাইতি, আমি কথা বলেছিলাম, ও গিয়ে ওখানে পড়েছে, তারা 200 250 300 মৌ এসে তাকে মানে তাড়া করেছে, তাকে আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ বলছে ওপর থেকে অর্ডার নেই, মানে একদিন আত্মচিৎকার করছে সাংবাদিক মহিলা হ্যাঁ, যে আমায় বাঁচান। পুলিশ বলছে ওপর থেকে অর্ডার নিয়ে হাত দিতে পারছি না। এবার ভাব পুলিশের সামনে যে তার বাড়ির লোকের এরকম করে আঘাত করে বা আক্রমণ হয় বা রেপ করে, পুলিশ কি বলবে ওপর থেকে অর্ডার নেই, আমি তোমার বাবা আগে নই, আমি আগে পুলিশ, তারপর তোমার বাবা, বা আমি একজন পুরুষ, এটা কি বলবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকের পরিস্থিতি দেখে, যে এইরকম যদি হয় তাহলে সাধারণ বাংলার গ্রামে গ্রামে মহিলা, তাদের এখনো পর্যন্ত সেই খবরগুলো আমাদের কাছে পৌঁছে না, তাদের কি অবস্থা হয়েছে, তো তারা খুব কষ্টে আছে। এবং আমি একটা কথা বলবো যে আমাদের এই 2026 আমরা অনেক আশা করে আছে, বাংলার মানুষ অনেক আশা করে আছে, অনেক দিন থেকে 2021-এ আশা করেছিল, এবং তিনি বিভিন্নভাবে সেটা হয়ে উঠতে পারেনি, কিন্তু 2026-এ যে গ্রামে যাচ্ছি সেইখানে যতই তারা লক্ষ্মীর ভাণ্ডার পাক, আমি এবারে এইটুকু বুঝতে পারছি, বাংলার মানুষের মেয়েদের মধ্যে না লক্ষ্মীর, তারা খুব সাহসী এমনিতে অন্যান্য রাজ্যের থেকে মনে করি, তারা সামনে আগে মানে লিড করে পুরো সমাজকে, পরিবারকে, তারা এবার না লক্ষ্মীর ভাণ্ডার ঠিক আছে হয়ে গেছে, মানে এরকম, ঠিক আছে 500 টাকা বাড়িছে তো কি হয়েছে, আমরা দেখে নিয়েছি 5 বছরে কি হয়েছে, এইরকম একটা মানসিকতায় তারা চলে এসছে। তো এবার ডেফিনেটলি আমার মনে হয় যে এরা কিন্তু এবার জবাব দেবে, জবাব দেওয়ার সময় এসে গেছে। লকেটের কাছ থেকে যে যে কথাগুলো শুনলাম এতক্ষণ, ঠিক এই লাইনে টানা একজন মানুষ হিসেবে, যারা আমরা সমাজে থাকি, আমরা কেউ একদম গরিব মানুষ, প্রান্তিক মানুষ, কেউ আমরা মধ্যবিত্ত, কেউ হয়তো ঈশ্বরের আশীর্বাদে একটুখানি সচ্ছল, কিন্তু কেউই না যেন নিরাপদ নয়। আজকে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছে তখন বাবা আর মায়েরা বলতেন আই পড়তে বস। আজকে বাবা মা তার সন্তানকে পড়তে বসে এই কথাটা জোর দিয়ে বলতে পারছে না, কারণ ছেলেটা আস্তে করে টিভির দিকে তাকাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে গান্ধী মূর্তি পাদদেশে বা মাতঙ্গিনী হাজরা, কাদের মূর্তি একটু ভাবুন, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, যারা আমাদের অন্য আবেগের কথা বলে, অন্য স্বপ্নের কথা বলে, কি করে নিজেদের নিয়োজিত করতে হয় অন্য মানুষের জন্য, তার কথা বলে। তার পাদদেশে হাজার হাজার ছেলে মেয়ে চোখের জল, সে হিন্দু, সে মুসলমান, সে শিখ, খ্রিস্টান, সে জনজাতি, সে উপজাতি, সে বাংলায় থাকে, বাঙালি, সে চুপ করে বসে রয়েছে ন্যায়ের জন্য। আর ঠিক তারা যেখানে বসেছে, আমি একটা ছবি তুলেছিলাম লকে, যার পেছনে না হাইকোর্টের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছিল। মুসলমান বোন, সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল, সরে এসে আমাকে বলে একটা ছবি তুলবো। আমি কেন? বলে আমি আমার বোনকে দেখাবো। দাদা, এখান থেকে কিভাবে ফিরবো তো জানি না, অধিকার চাইতে এসেছিলাম, বয়স হয়ে গেছে, তো কিছুই তো পেলাম না, পাবো কিনা জানি না। ছবিটা তুলে নিয়ে যাই, বোন যদি একটু ভালো থাকে, বোনকে দেখাবো। রোজ জিজ্ঞেস করে দিদি কিছু হলো রে। সো এই যে যে কথাগুলো বললি, প্রত্যেক বাড়ির একটা আলাদা আলাদা গল্প আছে না, প্রত্যেকটা বাড়ির আলাদা বল, আলাদা আলাদা গল্প আছে। তুই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছিলি, মানে যেটা আমার মনে হয় যে তোর এই যে স্বভাব, এই যে তোর আজকে থেকে নয়, যখন তুই দেখতে পাচ্ছিস একটা কি সুন্দর দায়িত্ব, আমরা খুব খুশি হয়েছিলাম যে মহিলা কমিশন মোস্ট পাওয়ারফুল, সে যা অর্ডার দেবে সেই অর্ডার নিয়ে পুলিশ যারা আইন ভাঙছে, তিনি যে কোনো ধর্মের, মতের, পথের, যে কোনো রাজনৈতিক রঙের হতে পারে, যে অন্যায় করেছে তাকে শাস্তি হবে। যখন সেটা হলো না, সেইখান থেকে যে যন্ত্রণা পাওয়া, বিশ্বাস ভাঙা, যে আমরা 2011-তে তো এটা চাইনি। একটা গরিব বাড়ির একটা মানুষ বলে পরিচিত যিনি, একজন নারী বলে পরিচিত যিনি, তিনি আসা মানে এই দুঃখ কষ্টগুলো লাঘব হয়ে যাবে, বিশেষ করে গরিব মানুষ আর যারা সৎ, এটাই তো বলা হতো, সততার প্রতীক, অমুক তমুক। তারপর সেটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো।
প্রচুর মানুষ কষ্ট পেয়ে পাল্টাতে শুরু করলেন, আর কিছু মানুষ পাল্টে দাঁড়ালেন সেই মানুষেরই পক্ষে। এখন আমি আমার যে বন্ধুর সঙ্গে কথা বলছি, তার বয়স পাল্টেছে, তার হয়তো বাড়িতে থাকবার অ্যাড্রেসটা পাল্টেছে, কিন্তু তার লক্ষ্যটা পাল্টায়নি। আমি জানি না, ধর আমরা যে হালকা ছোট্ট একটা আড্ডা মারছি, সময় খুব অল্প, তোকে বেরোতে হবে কাজে, কাজে মানে নিজের কাজ নয়, সেই কাজে ও গিয়ে ঘুরে যাচ্ছি, মানে মাইলের পর মাইল চলছে, রোজগার মানুষের সাথে কথা বলছি, ব্যাস তো- এটাই চলছে। আর একটা জিনিস না বললেই নয় আর কি, ধর এই যে চেনা লকেট চ্যাটার্জি যাকে চিনতেন, তারপর যে একটা অচেনা কিছু ছিল, আচ্ছা কি করে, আপনাদের একটা জেনারেল প্রশ্ন যে থাকে না এই অচেনা দিকটায়, যেদিন রাজনৈতিক কাজের চাপ কম, আমাদের যে মায়েরা দিদিরা রয়েছে যারা ভাবেন যে লোকে কি করে, ঠিক আছে, তো পরিষ্কার আমার শুধু বল, সকালবেলা থেকে উঠে জেনারেলি তার বাড়ির যা যা কাজগুলো রয়েছে সেগুলো করার সুযোগ পাস, সময় পাস। হ্যাঁ, ইচ্ছে করলে সব হয় জানি। আমাকে শুধু একটা কথা বলতো, মানে কোন রান্নাটা করতে হেভি ভালো লাগে? না, আমি তোকে এটাই আসছিলাম। ইদানিং মানে বেশ কয়েক বছর হলো, মানে গান শোনা তো রয়েছেই, সেটা তো সবসময় শোনা যায়। ইদানিং আমি মানে রান্নাটা জানতাম, ঠিক আছে, এবার আমি বাড়িতে যখন থাকি আমি রান্না করে অনেক ভালো ভালো রান্না করি। আর যে রান্না জানি না, একটু এখন তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব দেখতে পাই, এবং সব কিছু মোটামুটি আমি ভালো ভালো রান্না করি, এবং বাড়িতে যারা আসেন টাসেন বা নিজের বাড়ির লোক যারা আছে তাদেরকে খাওয়াই। আমার এত তৃপ্তি হয়, আমি রান্নার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখি, ওটা রিফ্রেশমেন্ট লাগে। এবং আমি শুনেছি এগুলো, পড়ি বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল কিছু, যে রান্নাও যদি একটু ভালোভাবে সুন্দর করে মন থেকে ভালো করে করি, হয়তো কিছুই দিলাম না, নুন হলুদ আদা জিরে বাটা দিয়েও করলাম, কিন্তু সেটাও অনেক সুস্বাদু হয়। তো আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি এখন মানে যখন অবসর সময় রান্না করা, অবশ্যই গান শোনা, এবং নিউজ, এবং সেই নিউজটা পলিটিক্যাল নিউজটা বেশিই থাকে। এখন এন্টারটেনমেন্টটা খুবই মানে ভেতর থেকে ওটা ওই হয়ে গেছে, কারণ আমি তো 11 বছর ধরে 12 বছর ধরে মানে পুরোপুরিভাবে পলিটিক্সের সঙ্গে জড়িত আছি। পুরো পলিটিক্যাল ওয়ার্ল্ড নিউজ, ন্যাশনাল নিউজ, আমাদের এটা, এগুলো আমার ভালো লাগে, এগুলো আমার প্যাশন। আমি জাস্ট শেষ করবো ছোট ছোট দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুই বিসর্জন দিয়েছিস, কার্যত বলাই যায় যে একদম হার্ডকোর লড়াইতে মানুষের জন্য তাদের বেসিক দাবিগুলোকে নিয়ে, শিল্পের প্রতি তোর সম্মান ভালোবাসা ছিল, আছে এবং থাকবে, এটা আমরা সবাই জানি, আবেগ ছিল, আছে, থাকবে। কিন্তু যে কারণে তুই মানুষের জন্য দৌড়চ্ছিস, দৌড়তে দৌড়তে যখন ধর তাদের জন্যেই মানুষ, মানুষের অন্য মানুষের ভালোবাসার খ্যাতি না, যে যাই বলুক, গোদা ভাষায় বলতে গেলে কেউ ছাড়তে চান না, ঠিক আছে, তুই এক ঝটকায় ছেড়ে দিয়েছিস, যেটা অনেকে পারেন। আরও প্রচুর মানুষ রয়েছেন যারা অভিনয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন, বিভিন্ন দলেই রয়েছেন, তারাও রয়েছেন, তারা সানগ্লাস পরে ধর হাত নাড়তে অনেক বেশি কমফোর্টেবল মানুষের দিকে, উঁচু গাড়ি থেকে ধুলো টুলো লাগলে অনেকের অসুবিধা হয়, তো সেগুলো তুই ফুৎকারে উড়িয়ে দিয়ে একদম ধুলো কাদা মেখে তুই লড়াই করছিস, যে ঠিক আছে এখানে আটকাচ্ছি, এখানটা হেরে যাচ্ছি, বেশ করেছি, এটা থেকেই আমি শিক্ষা নেবো, আবার আমি দৌড়বো, আবার এগোবো, যে তুই করছিস। যখনই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আজকে তাকাস, এ কি বয়কট, ওকে বন্ধ, যারা সইতে নারী তার চলন বেকা, এই যে করে করে যে জায়গায় হয়েছে, আজকে বছরে 100টা শুটিং হতো, 120টা ফিল্মে শ্যুট হতো আমরা যখন কাজ করতাম, বা কদিন আগে, এখন সেটা কমে প্রায় 30-35, মানে 70% কাজ কমে গেছে লোকের। সেটা ক্যামেরার পেছনে আমাদের টেকনিশিয়ান ভাই হোক, ক্যামেরার সামনে শিল্পী, শুনেছি আমি। ভয়ঙ্কর কমে গেছে। এইটা কি সর্বগ্রাসী, সব জায়গায় আমার ক্ষমতায়ন, তাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা শিল্প জগৎ চুলে যাক, কষ্ট লাগে। দেখ, আমার তো অবাক লাগে যে আমি যখন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে, হতে পারে যে আমি একেবারে এদিকে চলে এসেছি, সব কিছু জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে এসেছি, সব কিছুই, কিন্তু আমার এটা অবাক লাগে যে আজকে বেশিরভাগ ইন্ডাস্ট্রির মানুষ, বেশিরভাগ আজকে কেন বয়কট করা হচ্ছে, কারণ একদিকে না অনেক মানুষ চলে এসছে,
যেই জন্য শক্তিটা তাদের কাছে আছে, সেই জন্য আজকে তুই আমি যদি দেখি এই মানুষটাকে বয়কট করা হচ্ছে, সে কিছু বলেছে বা তার শিল্প সত্তার মধ্যে এমন সে কিছু করেছে সেটা সেই পার্টিটার জন্য হয়তো অনৈতিক লেগেছে, সেই জন্য অস্বস্তিকর লেগেছে এবং সেই জন্য তাকে বয়কট করেছে, তাহলে যারা আজকে ওই দলে রয়েছে কি করে তারা চুপচাপ আছে? তখন তোরও আমার বন্ধু ছিল একটা সময়, সহকারী, হ্যাঁ, অনেক বছর যোগাযোগ নেই, কেননা তারাও ভয় পেয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য, কারণ তাদের না ওই একটা মিথ্যা কথাও যদি বলছে বা একটা কিছু হচ্ছে, সেখানে অনেকে বিধায়ক হয়েছে, অনেকে সাংসদ হয়েছে, অনেকে হয়েছে, কিন্তু তারা সব চুপ। আমি মনে করি যে এন্ড অফ দ্য ডে আজকে তো এগুলো আসবে যাবে সব কিছু হবে, কিন্তু একটা মানুষের যে আত্মা লাস্টে নিজেকে কি পরিচয় দেবে যে এই অন্যায়টার পরেও আমি শুধু আমার নিজের পজিশনের জন্য আমি চুপ করেছিলাম, আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধুমাত্র মানে নিজেদের শিল্পের জায়গাটাকেও আমরা শেষ করে ফেললাম। মানে আমরা একে নিজেরটা ভাবার জন্য, আমরা নিজেরটা শুধু ভাবার জন্য আমরা এতগুলো লোককে শেষ করে ফেললাম, শিল্পী আমাদের যে ইন্ডাস্ট্রিটাকে আমরা না ভাগ করে দিলাম, কারণ আয়োজনের চাই পদ প্রতিষ্ঠা টাকা পয়সা। আমি যদি শাসকের অধীনে থাকতে পারি আমার প্রচুর কিছু হবে, আমার দরকার নেই যদি এখানে অন্যায় হয় চুপ করে বসে থাকো। মানে আমি আমার নিজেদের বন্ধুদের দেখলেও আমার মনে হয় কোথাও একটা তাদেরকে একটা নিজস্বতা রাখার ছিল, যে আর যাই হোক ঠিক আছে, কিন্তু আমার শিল্পের জায়গাটায় কেন কখনো হাত না লাগে, সেটা যেন সুরক্ষিত থাকে। এটা আমার নিজেরও মনে হয়, আমার যদি কখনো এরকম কখনো কিছু, এই পার্টিতে আমি একটা জায়গায় আছি, কখনো যদি কিছু হয়, কিন্তু মানে শিল্পী সত্তা নিয়ে বা এই ধরনের আমাদের সিনেমা জগৎ যে আছে সেই জগৎকে নিয়ে আমি কখনো কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায় বলবো না, যেটা সঠিক সেটা বলবো। তাতে হয়তো আমাকে কেউ মনে করতে পারে, কিন্তু এটা নিয়ে আমাকে তাহলে কেউ প্রশ্ন করবেন না। একদমই। একদম। আর একটা ছোট দিকে মানে ছোট করে একটা কথা বলবো, কথাটা ছোট হয়তো তার প্রত্যাশাটা অনেক বড়। তুই লড়াই করছিস, মানুষ লড়াই করে অধিকারের জন্য, তোদের মতো লোকেরা যখন লড়াই করছে, যারাই লড়াই করছে সেটা অনেক মানুষের জন্য। যদি এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় লড়াই করে মানুষের আশীর্বাদে একটা জায়গায় পৌঁছায় এবং তাকে যদি বলা হয় যে এই মুহূর্তে নারীদের জন্য আপনার কাছে ক্ষমতা দেওয়া হলো, আপনি ক্রমাগত সমস্ত স্তরের মানুষের সঙ্গে মেশেন, বিশেষ করে মহিলাদের ফিল করেন, তাদের জন্য অধিকারের লড়াই করেছেন একদম শুরুর সময় থেকে, যা যা দায়িত্ব তোকে দেওয়া হয়েছে বা তুই নিজে অর্জন করেছিস, তুই কোন দিকটাতেই তুলে ধরবি যে নারীদের জন্য এইটাকে ঠিক করা হোক? আমার মনে হয় যে আমরা মুখে বলি যে বাংলাতে তো ভীষণ আছে নারী পুরুষ সমান সমান, আমরা সব সময়তেই একটা স্বাধীনতার কথা বলি, কিন্তু স্বাধীনতাটা কি? সেই স্বাধীনতা কি শুধু বাক স্বাধীনতা? সেই স্বাধীনতা শুধু আমি বলতে পারছি না, আমাকে বাক স্বাধীনতা দিতে হবে না, নারীকে একদম তার শিকড় থেকে বড় হতে হবে, শিকড় থেকে নিজস্বতা আনতে হবে, এবং প্রত্যেকটা নারী যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট হয় আমার মনে হয় সেটা হওয়ার খুব দরকার আছে। এটা এই সমাজ যেভাবে এগোচ্ছে এবং যেভাবে আজকে বিভিন্ন জায়গায় নারীদের সঙ্গে অন্যায় হয়, এই ব্যাপারে আমি নারীদের প্রতি প্রায়োরিটি আমি আগেই দিই, কারণ সবসময় তাদের প্রায়োরিটিটাকে ওরকমভাবে দেওয়া হয় না, এবং সবসময় কোনো কিছু হলেই তারাই কেন কষ্ট পাবে, এবং তারা যদি আজকে নিজের পায়ে দাঁড়ায় তাহলে তারা নিজেরা আজকে নিজেদের বাচ্চাকেও মানুষ করতে পারবে, নিজেরা সামনে এগিয়ে যেতে পারবে। তো আমি চাই প্রত্যেকটা নারী স্বনির্ভর হোক, প্রত্যেকটা নারী কিছু না কিছু জায়গায় মানে তার জন্য পড়াশোনার দরকার আছে, শিক্ষার আলো দেখুক প্রত্যেকটা নারী, এবং তার সঙ্গে তার স্বপ্ন যেন পূরণ হয়। এবং প্রত্যেকটা নারীকে, আমি যেমন সেদিনকেও গেছিলাম একটা জায়গায়, তো গ্রামের লোকেদের আমি বললাম, জানেন আপনি আমাদের অন্য রাজ্যে লাখপতি দিদি চলছে, আপনারা জানেন? তো অনেকে জানে না। তাই বললাম যে সেখানে নরেন্দ্র স্বনির্ভর করবার করেছেন যে আমরা তো কারোর বাড়িতে লাখ টাকা আছে গ্রামে, এটা বিরাট ব্যাপার, ওর বাড়িতে লাখ টাকা আছে, ভয়ঙ্কর ব্যাপার। তো সেখানে মোদিজি প্রত্যেকজনকে লাখপতি দিদি বানাচ্ছেন, যে নিজে স্বনির্ভর মহিলাদেরকে সেভাবে বানাচ্ছেন। এবার ঘরে ঘরে সেখানে মানে 3,000 লাখপতি দিদিকে সেদিন সম্মান দেওয়া হয়েছে। আপনারা চান না যে লাখপতি? সবাই বলছে হ্যাঁ দিদি। আমি চাই আমাদের সরকার এলে এই প্রত্যেকটা মহিলা যারা আমার সামনে বসে আছেন, আমি ঈশ্বরকে প্রার্থনা করি আমি জানি আমাদের সরকারের প্রত্যেকটা দিদি আজকে একদিন লাখপতি দিদি হন। তো কি হাততালি তাদের, মানে
সত্যিকারের তারা চায় যে আমরা নিজেরা হাতে আমাদের লাখ টাকা থাকুক, লাখপতি দিদি হই, আমরা নিজেদের কর্মসংস্থান করি, আর আমরা আমাদের মতো করে ছেলেকে বা মেয়েকে একটা সোনার কানের দুল দিই, বা ওকে একটা বই দিই, বা ওকে একটা ফোন কিনে দিই, বা ওকে একটা কম্পিউটার দিই, আমরা যেন নিজেরা করতে পারি, নির্ভর করতে না হয়। এইটা আমার মনে হয় প্রত্যেকের দরকার। আমার খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ আর্থিক সহায়তা সেটা তো ডেফিনেটলি একটা জায়গায় প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা প্রয়োজন কেন না, তার সঙ্গে সঙ্গে যাতে প্রত্যেকটি নারী তারা যে যে কাজে পটু রয়েছেন একদম সেই দিকে তাকে একটু সাহায্য করা। এই লাখপতি দিদির যে কনসেপ্ট, একদম। ব্রিলিয়েন্ট একটা কনসেপ্ট, যেখানে পরিষ্কার এই সেলফ হেল্প যে গ্রুপগুলো রয়েছে সেখানে প্রায় 2 কোটি মহিলাকে, যতটুকু আমি জানতে পেরেছি এখনো পর্যন্ত 2 কোটি মহিলাকে সেই সহায়তা জায়গায় দেওয়া হয়েছে। অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার হ্যানত্যান এগুলো থাকুক, কোনো অসুবিধার জায়গা নেই, কিন্তু এটাতে তো কোনো কিছু হয় না। অথচ আমার যে মা, যে বোনটা সে পরিশ্রম করে, সে হাতের কাজটা জানে, সে হ্যান্ডিক্রাফ্টের যদি কাজ করে, সেটা করে যদি সে 10,000 টাকা রোজগার করতে পারে, সেই তখন বলবে যে আমার 1,000, 1,500, 2,000 চাই না গো, তুমি কদিনের জন্য দাও। আমার ওটা শুনে যেমন নিজের ভালো লেগেছিল যে 3,000 টাকা আমরা দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যারালালি যে কথাটা তুই বললি, দ্যাট ইজ ওয়ান্ডারফুল, যে তার সঙ্গে সঙ্গে ওই সময় প্রস্তুতি চলবে যাতে আমার ওই বোনটা এবং দিদিটা সে যেন 10-12 হাজার টাকা বাড়িতে রোজগার করে নিয়ে আসতে পারে, আর তারপর আস্তে করে বলে যে এটা না আমার চাই না, এটা অন্য কাউকে দিয়ে দাও যার প্রয়োজন রয়েছে। আমি একটা জিনিস দেখেছি, আমি যখন অন্যান্য রাজ্যে গেছি এবং সেখানে গিয়ে আমি দেখেছি আমাদের এখানে যেরকম ভীষণ ফ্রাস্ট্রেশন, ভীষণ রাগ, রাস্তাঘাটে দেখবি কেউ রিক্সা চালাচ্ছে বা কেউ কিছু দোকানে কিনছে, কিছু কিনছে, সবার মধ্যে না একটা অদ্ভুত একটা ফ্রাস্ট্রেশন আছে, ভীষণ ফ্রাস্ট্রেশন। কিন্তু অন্যান্য জায়গায়, আমি বলছি তুলনামূলকভাবে, আমি অন্যান্য জায়গার কথা, আমি নিজে ট্রাভেল করেছি না, আমি দেখি উত্তরাখণ্ডে আমি অনেকটা সময় ছিলাম, বহু সময় এত সুন্দর, সবার মধ্যে না এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনটা আসেনি। গুজরাটে গেছি, আমি এটা ভাবার চেষ্টা করেছি, এবং আমি একজনের সঙ্গে দেখা হয়েছিল, আমি তার সাথে কথা বলছিলাম, বলছে ম্যাডাম এখানে না সবাই না কাজের মধ্যে রয়েছে, আর সবাই কাজ করছে, সবাই রোজগার করছে, আর তারা সেই জন্য এন্ড অফ দ্য যখন বাড়িতে আসে না, একটা শান্তি রয়েছে মনে। এখানে যদি আজকে আমাদের বাংলায় যদি এরকম প্রত্যেকটা মহিলা যদি নিজে স্বনির্ভর হয়ে ওঠে, কিছু না কিছু কাজ করে, আর মহিলারা হচ্ছে বাড়ির পিলার, এবং এই একজন মহিলা যদি করে, তার মনের যে পজিটিভিটি আছে সেগুলো পুরো পরিবারে ছড়াবে, এবং সেখানে দেখবি আস্তে আস্তে পরিবার থেকে সমাজে ছড়াবে, দেখবি অটোমেটিক্যালি পশ্চিমবাংলায় এত ডিপ্রেশন, এত ফ্রাস্ট্রেশন, এত কিছু সব ঠান্ডা হবে, সব আবার আগের মতো সুন্দর হয়ে যাবে, বাকি রাজ্যের মতো। আমি এটা চাই দেখতে, যে এইসব ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন যেন না থাকে। বাসের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, এই হচ্ছে, সবাই ভীষণ না ইরিটেটেড, হ্যাঁ, আসলে অনিশ্চয়তা, অনিশ্চয়তা, কাজ নেই, পয়সা নেই, সুরক্ষাহীনতা। খেলা হচ্ছে। সেই জন্য আমি চাই প্রত্যেকে শান্তিতে থাকুক, এবং বাংলার মায়েরা পারবে, বাংলার মেয়েরা পারবে এটাকে এগিয়ে নিয়ে যেতে। তারা যদি পারে, পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে বাংলা এগোবে, বাংলা থেকে দেশ এগোবে। এটা খুব ইন্টারেস্টিং। আমরা আড্ডা মারলাম, আড্ডার একদম শেষ সিনিতে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল মানে হচ্ছে যে বন্ধুত্বটা হাই বা কিরে নমস্কার বলে আলাপ টালাপ করবো, সেই সময় আমাদের এক বন্ধু আস্তে আস্তে টুকটুক করে কানে বলেছিল, এই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরিবারের। আমি 2 পা এগিয়েছিলাম, তারপর আবার ভয় পেয়ে পিছিয়ে এসছি। আমার খালি মনে হলো যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি বোধহয় কোনো জায়গা থেকে দেখছেন, ঠিক আছে? তো এটা একটা ভালো লাগা, এটা একটা শ্রদ্ধার জায়গা, তো যেটা অনেকেই ভাষা ভাষা জানেন। অনেকে এখন জেনেও গেছে মনে হয়, হ্যাঁ। অনেকে জানে না। সম্পর্কটা ঠিক কোন ধরনের ঠাকুরের সঙ্গে? দেখ, আমরা তো, ওনার তো ছেলেমেয়ে ছিল না, ওদের বংশ পরম্পরায় আমাদের, বা আমার দাদু দুর্গাপদ চট্টোপাধ্যায়, তার আগে গদাধর চট্টোপাধ্যায়, তো সবাই আমাদের এই ওনার পরিবারেরই ভাইয়ের মধ্য দিয়ে আমরা করছি, মানে বহন করছি। এবং ছোটবেলাটা পুরো আমার জেঠু, কাকু, আমাদের সব চট্টোপাধ্যায় ফ্যামিলি, দুর্গা ভবন আমাদের দক্ষিণেশ্বরের বাড়ি, সবাই জানে, 150 বছর হয়ে গেছে বাড়ির। আর
দক্ষিণেশ্বরে বাবা পূজারী ছিলেন, সবাই পূজারী ছিলেন। আমার ছোটবেলাটা পড়াশোনার সাথে সাথে আমার কালীবাড়িতে মানে মন্দিরে ছুটে বেড়ানো, আর প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে দেখা। বাবার একটা ঘর ছিল, মানে বাবা ওখানে শুতেন, এখনো ঘরটা আছে। বাবা ওখানে খাটে শুয়ে থাকতেন, বাবার সাথে ওখানে গিয়ে দেখা করতাম। মা সন্ধেবেলা বাবার সঙ্গে দেখা করতে আসতো, অনেকদিন মানে অনেক দেখা হয়নি, কথা হয়নি। মা সুন্দর সেজে গুজে মায়ের সাথে হাত ধরে আসতাম, মা কয়েকটা কথা বলতো, বাবা আবার মন্দিরে আরতি করতে চলে যেত, আবার আসতো, আবার ফিরতাম রিক্সা করে, আমি মা ফিরতাম। প্রত্যেকটা ওই মা কালীর ওইখানে যেখানে বলি হয় ওইখানে দৌড়নো, লুকোচুরি খেলা। মানে সত্যি এখন ভাবি যে আমি কতটা সময় কাটিয়েছি। যে দক্ষিণেশ্বরের কথা বলে, সেখানে তো আমি ওই পাড়ে নেমে গিয়ে ওই 12টা শিব মন্দিরে লুকোচুরি খেলা, কোন শিব মন্দিরের ভেতরে আমি ঢুকে আছি, ঠিক আছে, কেউ বলতে আমাকে খুঁজতে পারতো না। পেছন দিকটা অন্ধকার থাকতো, মা বলতো যাবেন ওদিকে, আজকে দেখি এত সুন্দর সাজিয়েছে। বলি কাঠে যেখানে আছে বলি দেওয়া হয় ওইখানেও ঘোরা। তো মানে মা ভবতারিণী, রানী রাসমণির এখন তো ট্রাস্টি চালায়, প্লাস আমাদের বাড়ি রামকৃষ্ণ পরমহংস, এবং আমাদের সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সত্যিই মনে হয় যে আমি খুব ভাগ্যবান, এবং এটা আমার মধ্যেই থাক, এটা আমার মনে হয়, এবং আশীর্বাদ যেন থাকে, এটাই ভাবি। নিশ্চয়ই আমার মনে হয় যে সেই আশীর্বাদ রয়েছে, এবং সব থেকে বড় কথা আমাদের এত ব্যস্ত আমরা বিভিন্ন কারণে হয়ে পড়ি, কিছু কারণে আর কিছু অকারণে আমরা জানতেই ভুলে যাই যে আমাদের শিকড় কি, আমাদের পরিচয় কি, আমাদের রুটটা কোন জায়গা থেকে। সনাতন রেনেসাঁর এই যে মাটি, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তার নামের আগে বলা হতো, তিনি ভালোটাকে, যেটা অপ্রয়োজনীয় তার থেকে আলাদা করে নিতে সবাইকে বলতেন। স্বামী বিবেকানন্দ রয়েছেন, মা সারদার রয়েছেন, শ্রী চৈতন্যদেব রয়েছেন, তৈলঙ্গ স্বামী রয়েছেন, আর কে না কি বলা যায়। সেই মাটিটার থেকেই হঠাৎ করে খুব চালাকির সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, এটাই যে ভারতবর্ষে সনাতন রেনেসাঁর একটা যে মাটি, এখান থেকেই এরা তো শুধুমাত্র এই ধর্ম কথা বলেননি, জীবন কথা বলে গেছেন, জীবন দর্শনের কথা বলে গেছেন। তো তার মধ্যে সব থেকে বড় এবং প্রিয় নাম যে কটা, তার মধ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং তাঁর পরিবারের লোকের। আমি কখনো তোর কাছ থেকে অনেক সময় হয়, আমি কোন বাড়ির ছেলে জানি, আমি শুনিস তুই কখনো আমার আমি কোন বাড়ির ছেলে, আমি কোনোদিন তোর থেকে পাইনি। খুব মজার কথা, অনেকে যেমন ভগবান শ্রী রামচন্দ্র, তিনি কি এখানের, আমি আর হাওড়া রামরাজাতলায় বাড়ি, মায়ের কোলে করে উঠে পরিষ্কার রাম ঠাকুর দেখতে যেতাম। সেখানে সবার আগে হনুমানজিকে অদ্যফল দিতে হতো, তারপর রাম ঠাকুরকে দেখতে যেতে হতো। জায়গার নামই ছিল রাম রাজা তলা। তো এখানে মাঝে মাঝে কয়েকজন বলেন আর কি, রাম এখানকার নন, অমুক তমুক। তো আমার সেই সমস্ত আহাম্মকদের দেখলে মনে হয় যে দরজা বন্ধ করে 2 ঘন্টা ধরে প্রণাম করি তাকে, এমনি ভালো লাগে থেকে আর কি। এটা মজা হচ্ছে যে রামকৃষ্ণ দেবের বাড়ির যে তাদের কুলদেবতা যে ছিলেন, সেখানে রামলালার পুজো করা হতো। রামকৃষ্ণদেবের বাবার নাম ছিলেন ক্ষুদিরাম, তার কাকারা ছিলেন মানে তোদেরই ফ্যামিলির ওই রক্তের লোকজন। এবং আমার পুকুর জয়রামবাটিতে তো এখনো সেই ভিটে রয়েছে রামটানা জড়িয়ে নামের সঙ্গে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে এমনকি তার পিসির নামও ছিল রামশিলা। তো এগুলো না আমাদের ভুলিয়ে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, কিন্তু তার মাঝখানে আসল সত্যিগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। এবং সবাই যাতে আমরা একসঙ্গে ভালো থাকতে পারি, ওই পরম হংসের মতো আমাদের যে অস্থির করা যে খারাপগুলো রয়েছে সেটা দূরে চলে যায়, এবং তারপর মানুষের জন্য কাজ করে। বেশ কিছু যে মানুষ স্বপ্ন দেখছেন, তাদের মধ্যে আমার বন্ধু লকেট চট্টোপাধ্যায় একজন। তো শেষ লাইন একদম তোর জন্য, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ, প্রচুর পড়াশোনা করেছিস তুই, মানে লিখে দেখে দেখে দুদিন আরো লিখে করবি। ঠিক আর আছে, বাবা ঠিক আছে। একদম সিরিয়াসলি। হ্যাঁ না, সেটা হচ্ছে যেটা রয়েছে, ধর এই একটা ভোটের আবহাওয়া রয়েছে, নানান ধরনের কাজ রয়েছে ভোটে, সে বিভিন্ন দায়িত্ব পালন করতে হচ্ছে, দৌড়ে বেড়াচ্ছিস সর্বত্র। মানুষের একটা প্রচুর মানুষের একটা জায়গা আগ্রহ রয়েছে যে
তিনি লোকসভার জন্য লড়াই করেন, সব ঠিক আছে। বিধানসভার জন্য পরিষ্কার আমরা লকেট দিকে পেলে ভালো। দেখ, আমি আমার একদম পার্সোনাল জায়গা থেকে বলছি, আমিও যাই বেশ কিছু জায়গাতে কথাবার্তা বলি। আমিও বলি রুদ্রনীলকে পেলে ভালো। সিরিয়াসলি বলছি, আমি কাউকে একটা বলছি না, এখানে ও দাঁড়ালে একদম ভালো হবে। তো আমার নিজের এই একটা জায়গাতে হচ্ছে, সেটা হচ্ছে ধর এই কোন কাজটা অনেক বেশি করে ধর কঠিন মনে হয়, প্রার্থী হয়ে লড়া, না একদম আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে একটা সিস্টেমকে সাপোর্ট দেওয়া, যেটা দেখতে পান না কেউ, শুধুমাত্র প্রার্থীকে দেখেন। ভারতীয় জনতা পার্টির একটা খুব ইন্টারেস্টিং ডিসিপ্লিন রয়েছে, যেটাকে দেখা যায় হয়তো দূর থেকে কিন্তু ছোঁয়া যায় না, এটা খুব সুন্দর। তো সেই ক্ষেত্রে কোনটা মনে হয় যে কোন কাজটাতে পার্টি যে কাজই বলবে সেইটাতেই কনসেন্ট্রেট করবো, নাকি এত যে মানুষ চাইছেন, বলছে, আমি মিথ্যা কথা বলছি না, মানে আমাকে কিন্তু এই বিস্কুট ও দেয়নি, ঠিক আছে, আমি বরং ওর জন্য ডালবুট ফালবুটে বলেছি যে এনে দাও, ঠিক আছে। তো কোন কাজটা করতে ইচ্ছা করে, যদি পার্টি বলে যে প্রার্থী হতে, আমাদের পার্টি যা বলবে সেটাই করতে হবে। এটা তো জানিস, পার্টি যেটা বলবে সেটাই সেটাই আমরা করি, করে এসছি। এটাই আমাদেরকে মানে রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঢুকে গেছে, এত প্রশিক্ষণ। এখানে তো সিস্টেম আছে না পার্টির, 2 দিন 3 দিন ধরে এক জায়গায় থেকে সবাইকে একসাথে রেখে কন্টিনিউয়াস আমাদের প্রশিক্ষণ ক্লাস হয়েছে। তো আমাদের ভেতরে ঢুকে গেছে যে যেটা বলা হবে সেটা করতে হবে, কোনো কাজই ছোট না, ঠিক আছে। আজকে যদি বলা হয় যে তুমি পার্কিংটা দেখবে, দেখেছিস তুই, পার্কিংয়ের একজন দায়িত্ব থাকে এবং ওটাও অনেক বড় দায়িত্ব, এবং পার্কিংটাও সুন্দর করে যদি সে করতে পারে, তারও কিন্তু আজকে দেখে যে খুব সুন্দর ম্যানেজ করেছে। তো প্রত্যেকটা জায়গার আলাদা করে দায়িত্ব থাকে, এবং সেখানে যে কাজ দেবে সেটা তো ডেফিনেটলি করা উচিত। এবারে তো সুন্দর একটা বেশ করেছে, যে প্রত্যেকটা লিডার থেকে শুরু করে নিচে অবধি সবাইকে বুথের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা দেয়া হয়েছে, এটা তো আমার খুব ভালো লেগেছে, আমার কাজ করতেও ভালো লাগছে কাজ করতে। সংগঠনের সবাইকে নিয়ে কাজ করাটা একটা এটা মনে হয় একটা খুব আর্ট আছে, এবং এটা শিখতে হয় আমার মনে হয়। সবাইকে একটা স্বাদের তল, বিভিন্ন রকমের বিভিন্ন লোকের মতামত, এটা স্বাভাবিক আছে, সবাই তো এক হয় না, সবাই বাসনা এক না, সবাই নিজের ভিশন এক না। সবাইকে একসাথে নিয়ে আসা এটা একটা কঠিন কাজ আছে, এবং তার সাথে সাথে কঠিন কাজ আছে প্রার্থী হওয়া। কারণ বিরোধী দলের প্রার্থী হওয়াটা, এটা আমি বলবো বাংলার জন্য অনেক ডিফিকাল্ট থাকে। কারণ সব কিছু দেখা, এবং তারপরে সব চোখগুলো থাকে যারা, মানে কেউ তো চাইবে না পাওয়ার থেকে সরে যেতে, যতক্ষণ না তাকে উপরে ফেলা হবে, যে কোনো ভাবে সে বিভিন্নভাবে রাস্তায় যে কোনো পথে বিভিন্নভাবে প্রত্যেকটা সময় এটা খুব। আর আমাদের কি হয়, আমাদের তো সরকারে এসে গেলে অনেক কিছু পাবি না, তুই অ্যাডমিনিস্ট্রেশন পাবি, তুই সব কিছু পাবি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের সাথে নেই, আমাদের কর্মীরা আমাদের সাথে রয়েছে। এইটাকে সঙ্গে নিয়ে সবাইকে একসাথে এত যন্ত্রণা, এত তাদের উপর প্রত্যেকটা দিকে জেলে ভরে দেওয়া, আজকে কিছু মেরে ফেলা, হ্যাঁ, আজকে কিছু একটা এরকম হলো, তোর ছবি করে সেটাকে তিলকে তাল করে সেটা বাইরে চালিয়ে যাওয়া, পারসেপশনটাকে একটা তোর খারাপ করে দিক। তুই হয়তো বলছিস কিছু একটা, কিন্তু সেটাকে অন্যভাবে আধা কথা তুলে, অনেকে দেখেছিস, অনেকের কথা দেখেছিস, সেটাকে তুলে নিয়ে ওইটাকে একটা পারসেপশনটাকেই তোর নষ্ট করে দেওয়া কেটে দিল। মহিলা হলে তো আরো বেশি, মহিলা হলে তার ব্যক্তিগত লাইফ, তার পরিবার, এটা খুব খারাপ আমার মনে হয়। এটা খুব খারাপ জিনিস তৈরি হয়েছে। এটা মনে হয় রাজনীতিতে মানে যত দিন যাচ্ছে, তারা যখন দেখছে পলিটিক্যালি আর তাকে কিছু বলতে পারছে না, তখন তার পরিবারের দিকে ঢোকা হয়, তখন তার ব্যক্তিগত লাইফের দিকে ঢোকা হয়, গল্প তৈরি করা হয়। এই জিনিসগুলো খুব খারাপ। এটা আমার মনে হয় চলে যাওয়া, বাদ দেওয়া উচিত। সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাইকে নিয়ে, মানে একটা কোনো নমিনেশনও কিছু এদিক থেকে এদিক হলো, সঙ্গে সঙ্গে তাকে ক্যান্সেল করবে, মানে সবাই বসে আছে, সব কিছু দেখে এটা করাও কিন্তু একটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার আমার মনে হয়, দুটো কাজই কিন্তু। আমরা যাই হোক, সেটা হচ্ছে যে মানে সোজা একটা কথা হলো, দল যে দায়িত্ব দেবে একদম সেইটা যেমন মেনে চলে লকেট, সেই জায়গায় এবার আপনারা যারা যারা ভাবছেন আমাদের এখান থেকে খুলে ভালো হতো, পুরোটাই দল যেটা বলবে সেটা। দেখা গেল যে আপনাদের ইচ্ছাই সেটাকেই সমর্থন করে দিল দল। যে কোনো ফরম্যাটে কাজ করবার জন্য রেডি লকেট চ্যাটার্জি, মানুষের জন্য লড়াই করতে রেডি লকেট চ্যাটার্জি। শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম কবিতা লিখতে পারবেন? না, আমার এই ধরনের কবিতা তো
মানে আসেই না। আর যেটা আমার নেই আমি সেটা কখনো চেষ্টাও করব না কখনো। কিন্তু ওনার অনেক কিছু নেই, তারপরে উনি চেষ্টা করেন। সেপাং ওপাং ঝপাং মানে বললেই তো লোকে আমার এখানে, আমি যেই বলছি আমি নিজেই নিজে ভাবছি এটা আমি কি বলছি, ঠিক আছে? সুতরাং যেটার মধ্যে আমার নিজস্বতা কিছু নেই, আমার নিজের মানে অধিকার আমার সেটার ভেতরে নেই, আমি সেটার মধ্যে কখনো ঢুকি না। আমি চাইবো অন্য কেউ করুক এবং আমার সাথে থাকুক। তো একদম শেষকালে ওই কথাই বলতে হয় যে যে নিজের যোগ্যতা বা ক্ষমতার বাইরে গিয়ে এপাং ওপাং ঝপাং করার দরকার নেই। একদম ঝপাং মানে শেষ শব্দটা হচ্ছে জল, জলে পড়বার দরকার কোনো নেই। রকম দরকার নেই। যে বা যারা এই ঝপাংয়ের মধ্যে গেছেন তাদের তাদের নিশ্চয়ই ডুবেছেন। তারা উত্তর পেয়ে যাবেন সময়ের কাছ থেকে। আর এই সময়েতে মানুষ যাদের মধ্যে দিয়ে তাদের নিজেদের প্রতিবাদকে দেখতে চাইছেন, ভরসা করতে চাইছে, তেমনি একজন মানুষের সঙ্গে আজকে আমরা খোলামেলা আড্ডা দিলাম। পয়েন্ট টু বি নোটেড, তিনি দুর্বোধ্য ওই সমস্ত কবিতা লিখবেন না যে কবিতাগুলো জানলে রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম তারাও কিন্তু পেন বন্ধ করে দিতেন। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবেন। আর পরিষ্কার লকেটের জন্য অনেক 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 শুভেচ্ছা। তো খুব শুভকামনা, ঠিক আছে, ভালো থাকিস, হ্যাঁ হ্যাঁ, এরমই থাকিস, আচ্ছা, আর আমাদের সম্পর্কটাও যেন এরমই থাকে। একদম ভালো থাকবেন প্রত্যেকে। আবার দেখা হবে নিশ্চয়ই কোনো আড্ডাতে লকেটের কোনো সহযোদ্ধার সঙ্গে।